অষ্টমঙ্গলা সেরে পরের দিনই সুগত অত্রিকে নিয়ে দুন এক্সপ্রেসে চড়ে বসল। মুসৌরিতে 1 সপ্তাহের জন্যে থাকবে তারা। হানিমুন ডেস্টিনেশন বিয়ের আগেই স্থির করা ছিল। বিয়ের 2 দিন আগে আত্মীয় স্বজন, ভাই বোনেরা সব এসে পড়েছিল। আইবুড়ো ভাতের দিন তো হাসি আড্ডা গানে জমে উঠেছিল আসর। সুগত খুব খুশি ছিল। বিয়ে নিয়ে প্রথম দিকে যথেষ্ট খুঁতখুঁতানি ছিল তার, তবে বাবা ও কাকা রা তার জন্যে উপযুক্ত পাত্রীর সন্ধান করে এনেছিলেন। অত্রিদেরও মধ্যবিত্ত পরিবার, আত্মীয় স্বজন, হই হুল্লোড় এসবের মধ্যেই বড় হয়েছে সে। পল সায়েন্সে এম.এ করে বি.এড করছিল। সুগতর কোন আপত্তি নেই যদি তার বউ স্কুলে চাকরি করে। সেও নিজে একটি কলেজে ফুল টাইম আর অন্য 2টি কলেজে পার্ট টাইম লেকচারার। তাছাড়া বাড়ির একতলায় তার কোচিং সেন্টারে ভিড় লেগেই আছে। সায়েন্সের টিচার সুগতদা বা সুগত স্যারকে ওই এলাকায় কে না চেনে। বিয়ে উপলক্ষে খুশির হাওয়া বইছিল বাড়িতে, কিন্তু ফুলসজ্জার পরের দিনই হঠাৎ করে কেন যে সুগত এত গম্ভীর হয়ে গেল। অত্রির মুখে হাসি তো সেই বিয়ের দিন থেকেই ছিল না। সুগতর মা মনোরমা ভেবেছিলেন যে মা বাপের একমাত্র মেয়ে, তাই হয়তো মনোকষ্টে ভুগছে। কিন্তু এখন কেমন যেন অন্যরকম ঠেকেছে। ফুলসজ্জার পরের দিন সকাল সকাল চায়ের কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সুগত ব্যাকব্রাশ করা চুলের ভেতর হাত চালাচ্ছিল অন্যমনস্কভাবে। মনোরমা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ রে, তুই কি এ বিয়েতে সুখী হসনি? কি যা তা বলছো মা? এখনই এসব কথা না বললেই নয়। বিরক্ত সুগত নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দেয়। মা ভাবেন তার শান্ত, সুশীল স্বভাবের ছেলেটার 2 দিনেই কি হাল হয়েছে। আর দেরি না করে স্বামীকে বলেই ফেললেন তিনি, পই পই করে বললুম, ছেলের পছন্দ অপছন্দ না জেনে বিয়ে দিও না। ছেলে আমার বিয়ে করতে চাইছে না, তাতে কি? অনেকেই তো আজকাল দেরি করে বিয়ে করে, এখন হলো তো কি যে সর্বনাশ হলো তাকে জানে। কি হয়েছেটা কি বলবে? সকাল সকাল এত ভূমিকা করছো কেন? খুলে বলো দেখি। ছেলে আমার সুখী হয়নি। অত্রিকে ওর পছন্দ হয়নি। ও কি এসব কথা বলেছে নাকি? ও কি মুখ ফুটে বলার ছেলে? অন্য ধারার মানুষ আমার সুগত। বুক ফাটবে তবু মুখ ফুটবে না। আমি দেখে বুঝেছি। ওরা কাল রাতে আলাদা শুয়েছিল। ও এই ব্যাপার। হো হো করে হেসে ওঠেন শুভেন্দু। আরে হানিমুন থেকে ফিরে এলে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। হলেই ভালো। আমার বাপু অত জ্বালা আর সয় না। মুসৌরিতে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হলো। টাউনের অনেক আগেই গাড়ি থেকে নামতে বাধ্য হলো তারা। প্রচুর স্নো ফল হয়েছে। অন্ততপক্ষে 5 কিলোমিটার পথ হেঁটে উঠলে তবেই তাদের হোটেলে পৌঁছানো সম্ভব। অত্রি হিলতোলা জুতো পরেছিল, বরফের মধ্যে বারবার তার পা গেঁথে যাচ্ছিল, তার ওপর 2 পায়ের মোজা ভিজে সপস্পে হয়ে গেল। আর হাঁটতে পারছিল না সে। সুগত তাকে জড়িয়ে ধরে নিয়ে গেল খানিকটা পথ। কিন্তু এবার অত্রি হার মানল। আর পারছি না আমি। পারছি না। আমার পায়ে কোন সার নেই। যন্ত্রণা হচ্ছে। সুগত ভয় পেয়ে গেল, এই রে, ফ্রস্ট বাইট হলো নাকি? কোনোমতে একটা ঘোড়াওয়ালাকে ধরে এনে অত্রিকে ঘোড়ার পিঠে চাপিয়ে দিয়ে বলল, স্টার্লিং রিসর্ট। উদ্ধৃতি চিহ্ন দাঁড়ি। খাদের ধার দিয়ে ঘোড়াটা যেভাবে যাচ্ছিল অত্রির বুক টিপ টিপ করতে থাকে। কোনোমতে পিছনে ফিরে দেখার চেষ্টা করে সুগতকে, তাকেও দেখতে পায় না। কিছুক্ষণ আগে তো ভারী জুতোর সঙ্গে বরফের চাইয়ের সংঘর্ষের শব্দ কানে আসছিল, কিন্তু এখন তো শুধুমাত্র ঘোড়ার খুরের শব্দ আর হিমেল ঠান্ডা বাতাসের সনসন শব্দ। তার ওপর হাতগুলোও কেমন যেন অসাড় হয়ে আসছে। অত্রির চোখ বন্ধ হয়ে আসছিল। ঘোড়াওয়ালা কোলে করে তাকে হোটেলের লবিতে শুইয়ে দেয়। রিসেপশনে অত্রি কোনোভাবে তার স্বামীর নাম বলতে পেরেছিল। কোনোরকমই তারাই তাকে রুমে পৌঁছে বিছানায় শুইয়ে দিল। তার চোখ বন্ধ হয়ে গেল, প্রায় ফ্রোজেন হয়ে শুয়ে থাকলো সে। 2 দিন পরে জ্ঞান ফিরল তার। এই 2 দিন 2 রাত সৌগত ক্রমশ তাকে সুস্থ করার চেষ্টা করে গিয়েছে। হাতে পায়ে গরম তেল মালিশ করেছে, চামচে করে গরম দুধ, ব্র্যান্ডি, ভদকা ইত্যাদি খাওয়াবার চেষ্টা করেছে। যখন কোন কিছুই কাজে দিল না, তখন নিতান্ত কোন উপায় না দেখে, শুধু নিজের স্ত্রীকে বাঁচানোর তাগিদে তার শরীরের উত্তাপ দিতে বাধ্য হলো। যদিও ঘুম ভাঙতেই অত্রি বুঝতে পারল সব, তবুও সে সুগতর ওপর রাগ করল না। আফটার অল আমি ওনার বিবাহিতা স্ত্রী। তাছাড়া উনি যা করেছেন আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্যেই করেছেন। বরঞ্চ খুব মায়া হতে থাকলো মানুষটির উপর। তবুও কি কারণে কে জানে, সে ছেলে মানুষের মতন ডুকরে কেঁদে ওঠে। আই অ্যাম সরি অত্রি, কোন উপায় ছিল না আর ভুলে যেও। ভেবে নিও যেন কিছুই হয়নি, আর কাউকে কিছু জানানোর দরকার নেই। স্নান করব, চোখের জল মুছে শান্ত গলায় বলে অত্রি। হ্যাঁ,
যাও, গিজার অন করেই রেখেছি আমি। বাথটবে নিজেকে অর্ধেকটা ডুবিয়ে দিয়ে আকাশ পাতাল ভাবতে থাকে অচ্ছি। এ বিয়ে সে করতে চায়নি। সে তো পলাশকে ভালোবাসে, কিন্তু পলাশ টালির বাড়িতে থাকে, প্রাইভেট জব করে, তাও সেলসম্যানে। শুনেই বাবা মা নিমরাজে হলেন। শুধু মা কিংবা বাবা নয়, জেঠু, মামনি, কাকিমা, মাসি, পিসি প্রত্যেকেই ওকে বোঝানোর খুব চেষ্টা করলেন। তুই পলাশের সঙ্গে বিয়ে করে সুখী হবি না অচ্ছি, বোঝার চেষ্টা কর প্লিজ। ওদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস এক নয়। ভালোবাসা কি স্ট্যাটাস, জাতি, কমিউনিটি ওসব মানে পিসিমা। আমি যে ওকে খুব ভালোবেসেছি। ভালোবাসা এক আর বিয়ে করে সংসার করা আর এক জিনিস। তুই টালির বাড়িতে বা কলোনিতে থাকতে পারবি। মা বললেন, অচ্ছি, তুমি যদি ডিসাইড করে থাকো যে পলাশকেই বিয়ে করবে, করতে পারো, তবে কোন অনুষ্ঠান, জাঁকজমক ছাড়াই তোমাকে বিয়ে করতে হবে, কারণ আমি লোক হাসাতে পারবো না। তাছাড়া তুমি তো আমাদের আশা, স্বপ্নকে জলাঞ্জলি দিতে চাইছো। যেহেতু তুমি অ্যাডাল্ট, তোমায় তো আর জোর করে বিয়ের পিঁড়িতে বসাতে পারবো না। অচ্ছি বাবা মাকেও কষ্ট দিতে চাইছিল না, আবার পলাশকে ভুলে যাওয়াও অসম্ভব। বিয়ের আগে বার চারেক ডেটিং এ গিয়েছে সুগতর সঙ্গে। সারপ্রাইজিংলি সুগত তাকে প্রেমিকা রূপে এতখানি রেসপেক্ট দিয়েছে। কখনো ক্যান্ডেল নাইট ডিনার, কখনো সিঙ্গারকে রোমান্টিক গানের অনুরোধ করা, কখনো শ্যাম্পেনের সঙ্গে সেলিব্রেশন, কখনো হীরের আংটি। এত কিছুর মধ্যে সে পলাশের বিষয়ে বলে উঠতে পারল না। সে যে কি করবে বুঝে উঠতে না উঠতেই বিয়ের ডেট এসে গেল। তবে ফুলশয্যার দিন যখন সুগত তাকে আদর করতে চাইছিল, তখন সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নেয়। না, আপনি আমায় ছুতে পারেন না, আমার শরীর, মন অন্য কারোর জন্যে নিবেদিত। অতি সংকোচ বোধ করে অচ্ছি, নিজেকে দোষী মনে হতে থাকে তার। সে কান্নায় ভেঙে পড়েছিল সেদিন। সুগতর কাছেও বিষয়টা এতটাই আকস্মিক ছিল যে সেও বুঝতে পারছিল না যে কি করবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি ছাত্র ছাত্রীদের সামনে তার প্রেস্টিজের দফা রফা হয়ে যাবে যে। অত্যন্ত রূঢ় স্বরে বলেছিল, আগে বললে তো আমার জীবনটা এভাবে নষ্ট হতো না। শুনে অচ্ছি মর্মে মরে যেতে থাকলো। আজও তার বাথটবের জলেই ডুবে মরতে ইচ্ছে করছিল। ফ্রস্টবাইট হয়ে মরে গেলাম না কেন? হায় ঈশ্বর, এর চাইতে তো খাদে পড়ে মরে গেলেও ভালো ছিল। সুগতর মতো এমন একজন ভালো মানুষকে আমি কিভাবে ঠকালাম? পলাশের প্রেমিকা জানা সত্ত্বেও মানুষটা আমার কতখানি খেয়াল রাখছে, আমাকে কিভাবে যত্ন করছে। পলাশের সঙ্গে দেখা করে দেরাদুনের টিকিটও হাতে তুলে দিয়ে এসেছে। সুগত কেন এত কিছু করছে তার জন্যে? এও কি ভালোবাসা, নাকি মহানুভবতা? মনে নানারকম দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সে বাথরুম থেকে বেরিয়ে এল। এসো, গরম কফি খাও, বেটার ফিল করবে। তারপর আমরা সাইট সিনে যাব। আজ ওয়েদার বেশ ভালো, আমি গাড়ি বলে দিয়েছি। আমি কোথাও যাব না, কফিতে চুমুক দিয়ে বলল অচ্ছি। সরি, আমার মনে ছিল না যে আমার সে অধিকারটুকুও নেই। ওকে, আমি না হয় একাই ঘুরে আসব, বিষাদ মাখানো স্বরে বলল সুগত। না তা নয়, আমার শরীর ও মন কোনোটাই ভালো নেই। সে কি, আর 3 দিন পরেই তো পলাশ আসছে, তোমার তো আর মন খারাপ হবার কথা নয়। ছুটি পেল না, তা না হলে আরো আগেই আসতো। আমি কথা দিয়েছিলাম যে তোমাদের মিলিয়ে দেব, কথা রেখেছি। অচ্ছি চুপ করে থাকে। সেদিন সারাটা দিন সে ভাবনার অতল গহ্বরে তলিয়ে যায়। পরের দিন সে খানিকটা স্বাভাবিক হলো। সুগতর সঙ্গে বন্ধুর মতো মিশতে থাকলো, বেড়াতে গেল, কেনাকাটাও করলো। তুমি আমার বাড়ির লোকের জন্যে এত কিছু কেন কিনছো অচ্ছি? ফিরে গিয়ে আমি কি জবাব দেব বলো তো? বলবেন অচ্ছি খাদে পড়ে মরে গেছে, মরেই তো যাচ্ছিলাম। কি যা তা বলছো? অচ্ছি বেঁচে থাকবে, হয়তো সারা জীবন। আমার মনে। সুগতর চোখের গভীরতায় অচ্ছির কাজল কালো দৃষ্টি ডুবে যেতে থাকলো। ছলছলিয়ে উঠল পটচেরা চোখ দুটো। হর্ষ বিষাদে আরো 3টে দিন পার হয়ে গেল। পলাশ ট্রেনে উঠে মেসেজ করেছিল। উদ্ধৃতি চিহ্ন। সুগত জানায়। শুনে আচ্ছি রিয়্যাক্ট করে না। কাল পলাশ আসবে অথচ সে খুশি হতে পারছেন না কেন? আগে তো তার আসার খবর পেলেই বুকের ধুকপুকানি বেড়ে যেত। আজ কেন কোনোরকম অনুভূতি হচ্ছে না? তবে কি আমার অনুভূতিগুলো মরে গিয়েছে? অচ্ছি ভাবে। আর সুগত দীর্ঘশ্বাস ফেলে। কাল পলাশের সঙ্গে অচ্ছির মিলন হবে। কাল অচ্ছিকে পলাশের হাতে তুলে দিয়ে আমার ছুটি। দরজা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় অচ্ছি। দূরে পাহাড়ের গায়ে আলোকসজ্জার দিকে একদৃষ্টে তাকিয়ে নিজের মনকে প্রশ্ন করে, কি চাও তুমি, মন? তুমি সুগতর সঙ্গে পলাশকে কম্পেয়ার করছো কেন? মন উত্তর দেয়, সুগত কত ম্যাচিওর, শান্ত, সুপুরুষ আর পলাশ বদরাগী, ছেলে মানুষ,
ছ্যাবলামো ছাড়া তো আর কিছুই জানে না। ড্রিঙ্ক করার পরও সুগত কত শান্ত ভয়েস, আর ও তো মাতাল হয়ে যায়। তোমার সারা শরীরটা ছিঁড়ে খুবলে খেতে চায়। সেই রাতে চোখে ঘুম নেই কারোর, না অত্রির না সুগতর। অত্রির মন ব্রেনের সঙ্গে লড়াই করে চলেছে। আর কি একটা শূন্যতা সুগতকে গিলে খেতে আসছে। এর মধ্যেই কিভাবে আমি অত্রিকে এতটা ভালোবেসে ফেললাম যে তাকে ছেড়ে থাকতে হবে বলে এতটা কষ্ট হচ্ছে। সুগত তার মনকে মানাতে পারছে না। পরের দিন সকাল 10টায় পলাশ এল। অত্রি রিসেপশনে নিজের লাগেজ নিয়ে ওয়েট করছিল। একটু দূরত্ব রেখেই দাঁড়িয়েছিল সুগত, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। পলাশ এসেই অত্রিকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। লাভ ইউ সোনা, লাভ ইউ, লাভ ইউ। আশেপাশের লোকেরা হা করে দেখতে থাকে। অত্রি অপ্রস্তুত হয়ে পড়ে। ছাড়ো পলাশ, আমার এখনো ডিভোর্স হয়নি, তাছাড়া এরা সকলেই জানে যে আমি সুগতর স্ত্রী। সো হোয়াট? কে বোঝাবে পলাশকে? সেই সুগতর দিকে এগিয়ে যায়, হ্যান্ডশেক করে বলে, এই যে মশাই, আমার জিনিসকে টাচ ফাচ করেননি তো? ইনট্যাক্ট আছে তো? সুগত উত্তর না দিয়ে রুমকি ওর হাতে ধরিয়ে দেয়। ও ধন্যবাদ। পলাশ অত্রির হাত ধরে টানতে টানতে রুমের দিকে নিয়ে যায়। যাবার সময় বারবার অত্রি সুগতর দিকে তাকাতে থাকে। সুগত বাইরের দিকে মুখ ঘুরিয়ে রেখেছিল, তবুও তার চোখের কোণে যে জল চিকচিক করছিল তা অত্রির চোখকে ফাঁকি দিতে পারে না। পলাশ যখন অত্রিকে বিছানায় ফেলে আদর করতে ব্যস্ত, সেই সময়ই সুগত ব্যালকনিতে দাঁড়িয়ে, হুইস্কির গ্লাস হাতে, উদাস বাউলের মতো। কতক্ষণ এইভাবে কেটে গেল কে জানে। পশ্চিম আকাশে সূর্য যখন ঢলঢল, তখন ডোরবেলটা বেজে ওঠে। চমকে ওঠে সুগত। দরজা খুলতেই অত্রি লাগেজ নিয়ে ঢুকে এল। কি হলো? কিছু নিতে ভুলে গেছো নাকি? না, নিজের ভুলটা শুধরে নিতে এলাম। মানে, আমি কি আমার বর্তমান স্বামীর কাছে তার স্ত্রী রূপেই থেকে যেতে পারি? কান্নাভেজা স্বরে বলে অত্রি। আর পলাশ, ওকে চলে যেতে বলেছি। ওর সঙ্গেই সব সম্পর্ক চুকিয়ে দিয়েই এসেছি আমি। কেন? কি এমন হলো যে? অত্রি এগিয়ে এসে সুগতর মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে। ও আমার অতীত আর তুমি আমার বর্তমান। কিন্তু ও তোমার প্রেম, আর আমি যে তোমার প্রেম। গ্রহণ করো আমায়। অত্রি সুগতর বুকে মাথা রাখে। সুগত দু বাহু দিয়ে ওকে জড়িয়ে ধরে। সুগত যে অসম্ভব ব্রডমাইন্ডেড আগেই তার প্রমাণ দিয়েছিল, তাই অত্রিকে গ্রহণ করতে ওর কোন দ্বিধা থাকার কথাই নয়। পজিটিভ ইন্ডিয়া।